আপনি সরাসরি বললেই পারতেন এটা আমরা মানি না। আপনাকে তার যে ভালো চালাচ্ছেন, এক যে তার বিচারের দাবি বেশ কিছু রাজনৈতিক দল করেছে, আগেও করেছে, তার পদত্যাগের গুঞ্জন যখন শুরু হয়েছে তখনও এখনো করছে। সেটি সরকারের পক্ষ থেকে একেবারে বলা চলে যে বলা হচ্ছে আমলে নিচ্ছেন না তারা, যে যেসব অভিযোগ করা আছে, বিশেষ করে 51 অনুচ্ছেদের কথা তুলে তারা বলছেন যে এ ধরনের সুযোগ আপাতত নেই, তার আগে যদি কিছু হয়ে থাকে সেটা অন্য ব্যাপার। আমার প্রশ্ন সেটি হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকা অবস্থায় এবং 5 আগস্টের পরে যা কিছু ঘটেছে অন্তর্বর্তী সরকারের আমলে, এবং পরে দেখলাম যে বিএনপি তাকে মোটামুটি একটু মানে সম্মান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিদেশ সফর থেকে এসে প্রধানমন্ত্রীও কিন্তু তার সঙ্গে সেই সৌজন্য সাক্ষাৎটি করেননি, তখন হয়তো তারা কিছু একটা ভেবে করেননি। এই যে ধারাবাহিকভাবে 5 আগস্ট পরবর্তী ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই অবস্টাকেল গুলো ফেস করেছেন, তিনি যদি বিদেশ যেতে পারেন, আপনার কি মনে হয় তার একটা কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার স্পৃহা থাকবে কিনা? এখানে প্রতিশোধের কি আছে? মানে উনি বিদেশে যে কি করবেন, কিছু একটা বলবেন, এই তো এতে প্রতিশোধের কি হলো? উনি যেটা বলবেন, দেখেন কতগুলো কথা আমি বলি এখানে। ওনার পদত্যাগ পত্রটা আপনি খুব মন দিয়ে দেখবেন, ওখানে প্রথম বড় যে দুটো প্যারা, প্রথম 2 প্যারা, এই 2 প্যারার সঙ্গে পদত্যাগের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এই 2 প্যারা না লিখলে ওই পদত্যাগ পত্রের কোন রকম অঙ্গহানি হয় না। ওই 2 প্যারা উনি কি লেখছেন? উনি বোঝানোর চেষ্টা করেছেন যে উনি এই সরকারের জন্য, আজকের এই অবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি এটা বোঝানোর চেষ্টা করেছেন। উনি সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন, দেখেন আপনাদের জন্য আমি কত ত্যাগ করেছি। কেন? এটা বোঝানোর দরকারটা কি? এটা না বোঝালে পদত্যাগ সম্পূর্ণ হইতো না? হইতো। তাহলে এখানে ওনারও কিছু স্বার্থ আছে ভাই, এটা হলো দেওয়া নেওয়ার সম্পর্কটা। উনি যেন বিএনপিকে বলতে চাচ্ছেন যে দেখেন আমি আপনার জন্য এত কিছু করেছি, আপনি কি আমার জন্য কিছু করবেন না? হিসাবটা ভাই ক্লিয়ার। উনি কি কম করেছেন? এই লোকটা যে মনে প্রাণে আওয়ামী লীগের লোক, এতে কোনো সম্পর্ক সন্দেহ আছে? আমার প্রশ্নটা ওই কারণে। উনি কলেজ লাইফ থেকে কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করার কারণে উনি জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং তার হচ্ছে বড় কথা, উনি কখনো ভেবেছিলেন উনি রাষ্ট্রপতি হবেন? হওয়ার আগে দিন তাও বলছেন লটারি পাওয়ার মতন রাষ্ট্রপতির পদ পেয়ে গেছেন। কার কাছ থেকে পাইছেন? আওয়ামী লীগের কাছ থেকে পাইছেন। তারপর তো ওনার কৃতজ্ঞতা থাকার কথা না? কথা তো। সেইখানে থাইকা উনি যে সংসদে যে প্রথম ভাষণটা দিচ্ছেন, ওইটা পড়ে কেউ বুঝবে এটা আওয়ামী লীগের কোনো লোকের ভাষণ? বরঞ্চ বুঝবে এটা আওয়ামী বিরোধী কোনো বক্তব্য, আওয়ামী বিরোধী কোনো মানুষের ভাষণ। তিনি বলবেন যে আমাকে লিখে দেওয়া হয়েছে, আমি পড়ছি, সত্য লিখে দেওয়া হয়েছে। তো আপনি তো এই ভাষণটা দেওয়ার আগেই বলতেন তাহলে আমি ছেড়ে দেই। আপনি তো জানেন যে আপনার আওয়ামী লীগ হওয়ার কারণে আপনাকে বিএনপি রাখবেন। বিএনপি তো না রাখার ইতিহাস অনেক। বাংলাদেশের রাষ্ট্রপতিদের অসময়ে বিদায়, এটা বিএনপির হাত দিয়ে সবচেয়ে বেশি বার হয়েছে। আওয়ামী লীগ কিন্তু হয় নাই। আব্দুর রহমান বিশ্বাস কিন্তু একদিন বেশি কাটাইছে রাষ্ট্রপতির দায়িত্ব, আব্দুর রহমান বিশ্বাস। আর ইয়াজউদ্দিন তো কাটাইছে 1 বছরের উপরে। ইয়াজউদ্দিন আসছে 1 বছর পরে, গেছে 6 বছর, 6.5 বছরের মাথায়। আওয়ামী লীগ আমরা এসে স্বাভাবিক মেয়াদ পূরণ করে গেছি, তাকেও পদত্যাগ করতে হয় নাই। কিন্তু পদত্যাগের ইতিহাস সবচেয়ে বেশি বিএনপির হাতে। বিএনপি তার নিজের প্রতিষ্ঠাকালীন মহাসচিবকে পর্যন্ত বাদ দিছে, বি চৌধুরীকে। ইতিহাসটা বিএনপির বেশি। তো আপনি জানেন যে আমাকে রাখবে না, তাহলে আপনি আপনার যে ভাই মানুষের একটা আদর্শ, আমি কিন্তু কোনো আদর্শকে খারাপ করে দেখছি না, যার যেটা আদর্শ হতেই পারে। আপনার একটা পলিটিক্স তো থাকতেই পারে। আপনি সে পলিটিক্যাল আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন কেন? ব্যক্তি স্বার্থের জন্য, যাতে ওনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না হয়, যাতে ওনাকে কোনো হয়রানি করা না হয়। এই তো আপনি করছেন। তো আপনি এখন নিজেকে অনেক কিছু বলতে পারেন যে আপনি খুব বীর, মহাবীর, অমুক তমুক, সবই ঠিক আছে, এগুলো কোর্টেও অস্বীকার করবো না যে সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য এগুলি করছে। আমি মাঝখান দিয়ে ফাঁক দিয়ে একটা কথা বলি, আমাদের আজকে দেশে রাজনৈতিক যত সংকট দেখেন না, এই জুলাই সনদ, অমুক সনদ, তমুক সনদ, এই সব কিছুর মূলে হলো ওই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার যে প্রচেষ্টা, সেটা। আজকাল এই সমস্ত ক্রাইসিস কোনোটাই হইতো না যদি 8 তারিখে 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর সংবিধানটাকে স্থগিত করা হতো। এই সংবিধান স্থগিত, আমরা আমাদের মতো করে কাজ করব, কিন্তু তারা করে নাই। তারা সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছে, এবং যে সংবিধানকে তারা মানে না।
সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করে প্রথম দিন থেকেই তারা সংবিধান লঙ্ঘন করতে থাকছে। এই জন্য একদিন তাদের ভুগতে হবে, একদিন না একদিন তাদের দেখে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে। কারণ আপনি সরাসরি বললেই পারতেন এটা আমরা মানি না, তাহলে তো এত ঝামেলা এক থাকে না। আপনি মানি বলে কিছু মানছেন, কিছু মানেন নাই। এটা এখনো তাই হচ্ছে, কিন্তু এখনো কিন্তু তাই হচ্ছে। এখনো যেন বিএনপি যত রকম বিরোধ করতেছে, মানে বিরোধী দলের সঙ্গে সংবিধানের দোহাইতে করতেছে। কারণ সংবিধানের দোহাইতে ওনারা কথা বলে, ওনারা কি সংবিধান পুরোটা মানে নাকি? মানে না তো। এটাই চলছে দেশে এখন। যাক, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে আসি। কাজেই উনার যেটা হয়েছে, উনি আসলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গেছেন, এবং আগামী দিনগুলিতেও উনি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যাবেন। উনি বিদেশ যাবেন, আপনি নিশ্চিত থাকেন 1 মাসের মধ্যে উনি বিদেশ যাবেন। উনি কিন্তু একটা কথা লিখেছেন যে আমার এই এই রোগ আছে, এই রোগ আছে। শেষ লাইনটা কি জানেন? আমার দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন। যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, আমি যদি বুঝি যে আমি রাষ্ট্রপতি পদে আছি, আমার চিকিৎসার প্রয়োজন, তাহলে আমি বলবো আমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত আমি থাকতে চাই। কারণ এখানে তো ফ্রি চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসা। যার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন, সে কেন এই সুযোগটা হারিয়ে তার বাসায় যেয়ে উঠবে? খেয়াল করার জিনিসটা, উনি তো বিদেশে চিকিৎসা করতে যাবেন। বিদেশি চিকিৎসা তো এক্সপেন্সিভ। লন্ডন যান অথবা সিঙ্গাপুর যান, কোথায়? তাহলে এটা থাকাটা তো নিরাপদ ছিল কিন্তু আমি মনে করি। কিন্তু তারপর উনি গেছেন, কারণ এখানে দুটো জিনিস আছে। একটা হলো বিদেশ যাওয়ার ভিসাটা করে রাখলেন, এই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, এটা কিন্তু ভিসা একটা, তাই বিদেশে এখন যাবো। আর এমনিও তো উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইউজ করতে পারবেন বাকি সারা জীবন, আইন অনুযায়ী পারবেন। কাজে ওনার অন্য কোনো সমস্যাও হবে না, এবং এর পাশাপাশি সরকার তাকে বাধা দিবে না, উনি যাবেন। এবং এই ইকুয়েশনে উনি ছেড়েছেন। মুখে যে যাই বলুক ভাই, মানে আমাদের দেশে রাজনীতি তো মিথ্যা বলে একটা আর্ট, তাই না? মিথ্যা না বলে নাকি রাজনীতি। আমার জানার জায়গা ছিল, ধরেন উনি বিদেশ গিয়ে যদি উনি বলেন যে এর আগে উনি মানব জমিনের যে কথাটা মুজিবুর রহমান মুজিব বলছিলেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পান নাই এবং অন্তর্বর্তী সরকার গঠন, সবকিছু মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার কোন স্টেটমেন্ট পুরো প্রক্রিয়াটাকে আবার নতুন করে এক ধরনের প্রশ্নের মুখে ফেলবে। এই সমস্ত স্টেটমেন্ট অনেকেই দেয়, এগুলো কিছু যায় আসে না। এসকে সিনহা বিদেশ যে বই লিখে খেলেছিল, কিছু যায় আসে? আমি যদি মনে করি গেলাম আমার জন্য কিছু যায় আসে না, আমি যায় আসবে না। উনি বললে কি, উনি তো বুঝাই যায়, এটা কেনা জানে। ওই যে বলছেন 106 কি হয়েছে, কেমন হয়েছে? এটা তো কানা ভাই অন্ধ জানে যে এটা মিশা কথা। 106 ফুল বেঞ্চ করছে, বলছে যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই বসে 106 তারা অনুমোদন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তখন ক্যান্টনমেন্টে। এই জাস্টিসরা ভবিষ্যতে বলবে তো আমরা করি না, আমরা করি না, এটা বলবে তো। বলবে, আমি তো বললাম মানে এত বড় ব্লান্ডার যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো। সংবিধান সমুন্নত রাখতে গেলে এই আন্দোলনকে আছে নাকি? আন্দোলন তো অবৈধ আন্দোলন, মানে এত বড় ব্লান্ডার। এবং এটা হলো ওই যে আছে না আসিফ নজরুল, মহাজ্ঞানী একজন আইন বিশেষজ্ঞ, দুনিয়ার সব আইন সে বুঝে, কিভাবে সেইটাকে মানে রাজি হলো এটাই আমি বুঝি না এই পর্যন্ত। আমার কাছে এখন ক্লিয়ার না। এমনকি শেষ দিন পর্যন্ত বলে, যেদিন নাকি জুলাইয়ের ঘোষণাপত্র পরে ওই দিনও বলতেছে, আপনি দেখেন লিখিত ভাষণে আছে, এটা একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হয় কিভাবে? এবং এই সাংবিধানিক সরকার বলতে বলতে সংবিধানটাকে রেপ করে ছেড়ে দিছে, কিছু রাখে না। এরা কি করবে ভাই বলেন? এই যে বিএনপি এবং 11 দলীয় জোটের মাঠের যে দূরত্ব, এটা অনেকে বলেন যে আসলে এটা একটা লোক দেখানো ব্যাপার, কারণ তারা ভেতরে ভেতরে তাদের যে মৈত্রীতা, তাদের যে বন্ধুত্ব, সেটা অক্ষুণ্ণ আছে এবং মোটামুটি সবাই ভালো ধরনের সুবিধাজনক অবস্থানে আছেন, বিশেষ করে সংসদে যারা আছেন। আপনারও কি তাই মনে হয় যে সরকার আসলে তার 5 বছর মেয়াদের কথা এজন্য বলছি যে নাহিদ ইসলাম ওই সমাবেশে বলেছেন যে এরকম চললে আপনারা 5 বছর পূর্ণ করতে পারবেন না। তাহলে কি 5 বছর পূর্ণ করার স্বার্থে বিএনপি আসলে বিরোধী জোটকে যে ধরনের সুবিধাজনক জায়গা দেওয়া দরকার সেটি দিয়েই চলতে থাকবে? যেখানে একটা জিনিস হলো কি, যে আপনি যেটা বললেন যে এটা কি লোক দেখানো কিনা, আমরা আসলে কি চাই? আমরা কি চাই যে সরকারি দল এবং বিরোধী দল ডেইলি দাও করাল নিয়ে মারামারি করুক? নিশ্চয়ই না, করতে আমরা চাই না। সরকারি দলে কে আছে আমার জানার কোনো আগ্রহ নেই, বিরোধী দলে কে আছে এটা নিয়ে আমার জানার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হলো আমার জীবন কিরকম চলতেছে এটা নিয়ে। খেয়াল করেন, যখন নাকি আমার জীবন ভালো না চলে তখন আমি দায়ী করবো কাকে? সরকারকে। তখন আমার বিরোধী দলের কাছে কি মানে চাওয়া হবে? আমার চাওয়া হবে যে আমার কষ্টের কথা আপনার মুখ দিয়ে উচ্চারিত হোক। আমি কিন্তু বিরোধী দলের কাছে আর কিছু চাই না। আমি সরকারের কাছে কি চাই? যে আমার জীবনযাপন যেন সহজ হয়,
আপনার কাছে আমার প্রার্থনা না যে আপনার বাসায় যে বাজার করে দিয়ে আসেন, এটা আমি চাই না। আমার ইনকাম আমিই করব, আমার বাজারটা আমিই করব, আপনি আমাকে ডিস্টার্ব করেন না। এটা সরকারের কাছে আমার প্রার্থনা। আর বিরোধী দলের কাছে প্রার্থনা, যদি সরকার আমার চাহিদা না মেটায়, আমার কথাটা আপনি বলেন আমার হয়ে। এখন আমার কথা কেউ শুনবে না, আমি তো পাবলিক, আমার কণ্ঠস্বর তো আমার ঘরের বাইরে যায় না। তো আমার কথাটা আপনি আমার হয়ে বলেন, এটা আমরা চাই। তো বিরোধী দলের কাছে আমি এটাই চাই। আমি চাই না বিরোধী দল দাও কোরআন নিয়ে যে মারামারি আরম্ভ করে গাছ খাই। তাহলে আমাদের তো দেশ চলবে কেমন? সারাদিন খেলে মারামারি দেখবো আমরা, আর জনগণ আমরা রেফারি হয়ে খেলে বাসি বুধুমু। এটা তো আমাদের চাইতে না, আমার রেফারি হওয়ার কোনো আগ্রহ নাই। আপনারা করেন, কিন্তু দেশটা ঠিক মতো চালান, জনগণের কথাগুলি বিরোধী দল বলুক, এটা আমরা কিন্তু চাই। যে কথাটা মঞ্জু ভাই বলেন, এটা কিন্তু একটা মারাত্মক কথা। আমি কিন্তু বিরোধী দলের সব কথা কাজ পছন্দ করি না। তারা কি নিয়ে আলোচনা করে না করে, এর আলোচনা বিরোধী দল হলো আমার এই বিদ্যুৎ বিল নিয়ে, এর আলোচনা হলো আমার দ্রব্যমূল্য নিয়ে। তেল গ্যাস দ্রব্যমূল্য কিন্তু ভয়ঙ্কর অবস্থা, বাজার সবাই করেন ভাই টেপ প্রান্ত, ভয়ঙ্কর অবস্থা। তো আমি এইগুলো নিয়ে আলোচনা চাই তাদের কাছ থেকে। তারা আলোচনা করছে জুলাই সনদ দিয়া, তাও আলোচনা লোকে শুনবে কেন জানেন? আমি বলি আপনাকে, আমি কারণটা বলি। দেখেন, আমরা আজকে আমাকে একজন দোকানদার বলতেছে ভাই জিনিসপত্র আমার এখানে, আমার এই এলাকায় অনেক মেস টেস আছে আর কি, তারা বলতেছে আমার এখানে অনেক লোক না ওই মাসেরটা নিয়ে যায়, বাকিতে নেয় মুদির দোকান আর কি, সবই পাওয়া যায় তার এখানে, তেল চাল ডাল আলু পেঁয়াজ সব পাওয়া যায়, গ্রোসারি। হ্যাঁ গ্রোসারি দোকান আর কি। তো ওইকে মাস শেষে একবার দেয়। ওই লোকে এখন আমি বললাম আপনার সমস্যাটা কি? দাম বেশি হলে আপনার লাভ বেশি হবে। ওইকে ভাই লাভ তো বেশি হবে, বিক্রি বেশি হলে। পারচেজ ক্যাপাসিটি আমার তো বিক্রি কমে গেছে, লোকজন তো কিনতে পারতেছে না। দেখেন এর আফটার ইফেক্টটা কি? মানুষ কম খাবে, মানুষ কম খেলে মানুষের আয়ু কমে যাবে, মানুষের জীবন কঠিন হয়ে যাবে। বাস্তবতা কিন্তু এটা আপনি একদিনে বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে বুঝবেন। তো এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আমরা পড়তেছি, এই কথাগুলো কে বলবে? এখন আমি আপনাকে বলি, শুনেন, একটা সিম্পল কথা বলি। শেখ হাসিনা চলে গেছে না, হয়তো শেখ হাসিনা এমন একটা মানে আপনার দুঃসময়ের শুরুটা করে দিয়ে গেছে, যার ধারাবাহিকতা এখনো চলতেছে, হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। কিন্তু মানুষ কিন্তু অত বুঝে না। মানুষ বুঝে শেখ হাসিনার সময়ের থেকে আমি এখন ভালো আছি কিনা। মানুষ কিন্তু কম্পেয়ার করবে যে ইউনূস সাহেব যদি শেখ হাসিনার যে ভালো চালাইতে পারতেন, তাহলে লোক কিন্তু শেখ হাসিনাকেই ভুলে যেত এবং ওটাকে খারাপ মনে করতো। কিন্তু উনি তো ভালো চালাতে পারেন নাই। আবার এখন ঠিক আছে, তখন আমরা মানছি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো লং টার্ম গোল নাই, ঠিক আছে, তারা যেমন জুয়া চালাচ্ছে চালাক, সমস্যা নাই, যে কদিন গেছে 1.5 বছর। কিন্তু এটা 5 বছর থাকবে, যদিও 5 মাস হয়েছে, কিন্তু আমরা তো 5 বছরের নমুনাটা দেখতে চাইবো। নমুনা কি দেখতে পাচ্ছি? এই প্রশ্নটা কিন্তু মানুষ অলরেডি বলা শুরু করছে। আমার কাছে আজকে অনেকে বলা শুরু করছে যে আপনারা কি করতেছেন, আপনাকে তার যে ভালো চালাচ্ছেন। যখন আপনি ভালো না চালাবেন, তখন কিন্তু আপনার নামে যদি অন্য একজন কেউ একটা অপ্রয়োজনীয় বদনাম করে, আমি তাও শুনবো। যদি আপনি ভালো চালাতে না পারেন, জুলাই আন্দোলনে আলাপ করবো, আমি শুনবো। অমুক আন্দোলনে আলাপ করবো, আমি শুনবো। আপনাকে বলবো আপনি প্রতারণা করছেন, আমরা এটাও শুনবো। কারণ মূল জায়গাটা কোথায়? আপনি আমার মূল চাহিদাটা মেটাতে পারেন নাই, ওইটা মিটান, কোনো সমস্যা নাই। এখানে একটা মন্তব্যের অন্দরমহল, একটা বিষয় নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, রাজনীতিতে নতুন একটা ঘরানা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কওমিপন্থী যে 7টি দল, তাদেরকে নিয়ে হেফাজতের আমির বসছিলেন, এবং এটি আসলে এখন পর্যন্ত কোনো মানে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কিন্তু 11 দলীয় জোট থেকে সম্ভবত এই পন্থী একটা দল এরই মধ্যে বের হয়ে গেছেন। মামুনুল হক এখনো আছেন, কালকের সমাবেশেও ছিলেন। আপনাদের কি মনে হয় জোটে এ নিয়ে কোনো আলোচনা চলছে কিনা, বা এটির উদ্দেশ্য কি রাজনৈতিক নাকি শুধুমাত্র আসলে ধর্মভিত্তিক? কওমিপন্থী দলগুলোর মধ্যে তো নিজেদের মধ্যে একটা সিমিলারিটিজ আছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ওনাদের মধ্যে ওনারা বলেছেন যে কওমি ধারার লোকেরা, যে কওমিপন্থীরা একসময় রাজনীতির বিরুদ্ধে ছিলেন, রাজনীতিটাকে তারা বৈধ মনে করতেন না, ওটাকে দুনিয়াবি কাজ মনে করতেন, দ্বীনের সাথে এটার একটা কনফ্লিক্ট আছে এটা মনে করতেন। পরে হাফেজজি হুজুর যখন প্রথম মানে রাজনীতিকে বৈধ বলে রাজনীতিতে অংশগ্রহণ করলেন, নির্বাচনে আসলেন, ক্রমান্বয়ে দেখা গেছে কওমি ধারার লোকেরা আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দল আকারে আসছেন। তো এখন বাংলাদেশে হেফাজত ইসলাম নামে যে সংগঠনটা আছে, এইটা বেসিক্যালি আলেম ওলামাদের একটা নন পলিটিক্যাল অ্যালায়েন্স। এই নন পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্যে ওই যে আপনি যেটা বললেন 7টা দল আছে যারা রাজনৈতিক ভাবে আলাদা আলাদা তাদের দল আছে, মানে ভোটের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে, দল নামেই করে। যেমন হেফাজত খেলাফত নামে 2টা দল আছে,
খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। তারপরে আপনার জমিয়ত উলামা ইসলাম নামে একাধিক দল আছে। তারপরে খেলাফত আন্দোলন নামে একাধিক দল আছে। আর ওই যে চরমনায় পীর সাহেবের যে দল, হ্যাঁ, বাংলাদেশ ইসলামী আন্দোলন, ওরা একটা দল আছে। এরকম মোট 7টা দল আছে। তো এই দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে কেউ বিএনপির সাথে জোটে গিয়েছেন, কেউ জামাতের, মানে জামাতের যে 11 দল, এটা কিন্তু আসলে জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনী ঐক্য। আপনি দেখবেন এটা জোট বলে অনেকে, কিন্তু এটা আসলে জোট না। জোট বলতে কিন্তু এক ধরনের, যেমন বিএনপিরও তো জোট না, বিএনপি কোনো জোট করেছে কিন্তু নির্বাচনী ঐক্য না আসলে, এটা নির্বাচনী ঐক্য না, সেটা হচ্ছে এক ধরনের সমঝোতা। এখানেও এটা একটা নির্বাচনী সমঝোতা। যেমন আমার আসনে আমি আমার মার্কা নিয়ে ইলেকশন করেছি, কিন্তু অন্য দলগুলো তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। আবার অন্য জায়গায় আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি আমাদের দলের, আমরা অন্য দলকে পক্ষে কাজ করেছি। এইভাবে একটা সমঝোতা হয়েছে এবং এটার কোনো নির্দিষ্ট মূলনীতি, নির্দিষ্ট কোনো ডিক্লারেশন, নির্দিষ্ট কোনো গোল কিছুই আপনি দেখবেন নাই। এখন এটা এক্সটেন্ডেড ওয়েতে এক ধরনের চলছে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা একটা আন্দোলন করছি। এটাও থাকতো না যদি বিএনপি এই জায়গাটায় মানে একটা স্ট্রং পজিশন নিয়ে নিজেরা যদি এগুলো অ্যাসিওর করতো, তাহলে হয়তো এই আন্দোলনটা এভাবে হতো না। এনিওয়ে, আপনি যেটা প্রশ্ন তুলেছেন যে হেফাজতে ইসলাম, আমি আলাপ করেছি যারা ওই দিন মিটিংয়ে গিয়েছিলেন তাদের সাথে, যে আপনারা আসলে কি মানে সব দল থেকে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছে। ওনারা বলছেন যে না, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আপনারা কিভাবে ওখান থেকে বেরিয়ে আসবেন, এটার উপরে ওনারা একটা রিটেন সবাইকে মতামত দিতে বলেছেন। খেলাফত মজলিস যে অংশটা, আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন, আব্দুল বাসিত আজাদ ওনাদের নেতৃত্বে ওনারা যারা গিয়েছেন, ওনারা বলছেন যে আমরা অ্যাকচুয়ালি জোট ত্যাগ করা বা ঐক্য থেকে বেরিয়ে আসা এ ধরনের কোনো বিষয় না। আমরা বলেছি যে আমরা এখন থেকে নিজেরা আলাদা আন্দোলন করব। এই যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা নিজেরা আন্দোলন করব, আমরা 11 দলের আন্দোলনে একসাথে যাব না। এটা নিয়ে ওনারা কোনো নেগেটিভ কথা বলেন নাই। ইন্টারনালি কিছু নেগেটিভ ফিচার, নেগেটিভ কিছু অবজারভেশন ওনাদের আছে, কিন্তু এটা ওনারা পাবলিক করেন না। ওনারা বলছেন যে না, আমরা এভাবেই করতে চাই। হতে পারে আপনি যেটা বলেছেন যে এটা হয়তো একটা স্টেপস টু দি, ওই যেই 7 দলের যে এক ধরনের অ্যালায়েন্স করার চিন্তা, ওনারা কিন্তু আগেও 7 দলের একটা অ্যালায়েন্স করতে চেয়েছিলেন, পরে জামাতের সাথে হওয়াতে এটা কোনো না কোনোভাবে এটার মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে 11 দলীয় জোট আছে, এই জোটের ভবিষ্যৎ কি? আপনি যেটা আজকে আমি কয়েকটা জায়গায় দেখলাম যে এই জোট ওয়ার্ক নাও করতে পারে। আমি মনে করি যদি এই ধরনের জোটটা কাজ না করে, এটা জামাতেরই উচিত যে ঠিক আছে আমরা আলাদা আলাদা আন্দোলন করি, অথবা এটাকে আরো বন্ডিংটা আরো স্ট্রং করা দরকার। কারণ এটা এখন যে অবস্থা আছে, এটা কিন্তু খুব একটা মানে পার্টিকুলার কোনো ইয়ে নেই। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনাদের জোটের নেতাকে, কেউ বলতে পারবে না। জোটের মুখপাত্রকে, জোটের সিদ্ধান্ত কিভাবে হচ্ছে, খুব লুজ একটা অ্যালায়েন্সের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো হচ্ছে। ফলে এটা কিন্তু জোটও বলা যাচ্ছে না, আবার জোট নাও বলা যাচ্ছে না, এরকম একটা মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে আছে। তবে আমি যেটা মনে করি যে এই বাংলাদেশে এই জোটবদ্ধ আন্দোলন, জোটবদ্ধ রাজনীতির মানে খুব বেশি অ্যাচিভমেন্ট নাই। অ্যাচিভমেন্ট আছে জোটবদ্ধ ইলেকশনের, যেটা আগেও আমরা দেখেছি বিএনপি জামাত জোট করে ইলেকশন করেছে, সেটা ভালো করেছে। আবার আওয়ামী লীগ 14 দলীয় জোট করে ইলেকশন করেছে, সেখানে ভালো করেছে। তো এই জন্য আমি যেটা মনে করি, আমার কিন্তু এইটা ভালো লাগে যদি সব ইসলামিক দল মিলে একটা জোট হয়। কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে প্রায় বলে যে লোকেরা সবাই ইসলামী শাসন চায়। হ্যাঁ, রাস্তাঘাটে আপনি যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি ইসলামী শাসন চান, বলবে হ্যাঁ চাইতো। কারণ সবার একটা ধারণা যে ইসলামী শাসন হলে দেশটা ভালো থাকবে, চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি হবে না, ন্যায় পন্থা চলবে। এখন তো ইসলামী শাসনের পক্ষে ভোট সবাই দেখ না, ঠিক আছে? তো আপনি যদি দেখেন যে আমাদের ইসলামিক শাসন চায় এরকম সব দলগুলো, প্রথম কথা হচ্ছে তারা যে এই যে একজোট হয় না, এটা কিন্তু নেগেটিভ সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ মনে করে যে তোমরা যদি মানে যেহেতু ইসলাম, তাহলে এক হন না কেন আপনাদের মধ্যে বিভেদ কি নিয়ে? স্বার্থ নিয়ে বিভেদ হলে তো এটা ইসলাম হলো না। আকীদা নিয়ে পার্থক্য, তো আকীদার মূল জায়গায়, আকীদার তো অনেক বিস্তৃত জায়গা আছে, মৌলিক আকীদায় তো কোনো পার্থক্য নাই। আল্লাহর সার্বভৌমত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, কোরআন হাদিসের নির্দেশনা, এগুলো নিয়ে তো কারোর মধ্যে বিভেদ নাই। যেগুলো আছে ছোট ছোট দ্বিমত। তো রাষ্ট্র পরিচালনার ইস্যুতে যদি ওনারা সবাই একজোট হয়ে একটা নির্বাচনে যান, এটা কিন্তু একদিকে ভালো হতো আমাদের জন্য, এবং ওনাদের মধ্যে এই বিভেদটা কিন্তু আমাদের ধর্মকে একটু ছোট করে, হেয় করে, সেই জায়গাটা কমে যেত। তো সুতরাং যদি কওমি পন্থীরা বা হেফাজত ইসলামের নামে এ ধরনের একটা পলিটিক্যাল অ্যালায়েন্স ওনারা করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আমি তো মনে করি এটা
পজিটিভলি দেখা দরকার। এবং আরো একটা জিনিস ভালো হইতো যে সব বামপন্থী কমিউনিস্ট পার্টির যতগুলো শাখা প্রশাখা আছে তারা সবাই এক হয়ে যেত, তারা সব এক জায়গায় থাকতো। আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, মানে বিএনপি, জামাত, তারপরে আপনার বামপন্থীরা সবাই মিলে একজোট, তারপরে আপনার কওমিপন্থীরা সবাই মিলে একজোট, আর আমরা যারা নতুন রাজনীতির এই সমস্যা সমাধান কেন্দ্রিক অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলছি, আমরা একজোট থাকতাম, তাইলে মানুষের জন্য খুব ভালো হতো, মানে ইলেকট্রাল পলিটিক্সটা খুব ভালো শেপ বেছে নেয়ারই হতো। মাসুদ কামাল, এই যে নতুন মেরুকরণ, এবং যদি এটা আসলে ফর্ম করে 7 দলীয় জোট, মামুনুল হক আসবেন কি আসবেন না সেটা নিশ্চিত না, আর যেহেতু বললেন যে বন্ডিংটা একটু লুজ, আসার সম্ভাবনাই বেশি, এইটা কি আসলে মানে এক ধরনের জামাত ঠেকাও নীতির কারণে, বা বিএনপির কোনো ইনফ্লুয়েন্স আপনি দেখেন কিনা যে জামাত তার সাংগঠনিকভাবে সুসময় কাটাচ্ছে, সেটিকে এক ধরনের ব্যারিকেড দেয় কিনা, যে ইসলামপন্থীদের আরেকটা নতুন জোট তৈরি করে ফেলা, এবং সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচনও আছে? আমি অনেক আগেও বলছি, এখনো বলি, এটা অনেকের হয়তো পছন্দ হবে না, আমি ইসলামের নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, আমি এই প্রক্রিয়াটাকে আমি পছন্দ করি না, আমি একদমই পছন্দ করি না এই কারণে, দেখেন ইসলাম কিন্তু এটা একক ধর্ম, ইসলাম কিন্তু অনেকগুলি শাখা প্রশাখাকে ইসলাম নিজেই অনুমোদন করে না, তাই না? যখন আপনি ইসলাম নাম নিয়ে 10টা দল করবেন, তখন আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন এর মধ্যে ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যক যদি আমি ধরি সঠিক দল এটা একটা, এখানে একটা বেশি কিন্তু সঠিক হওয়ার কোনো কারণ নাই। যদি 20টা দল থাকে তাহলে 19টাই ভুয়া, 19টাই আসলে ইসলাম নিয়ে দল করার যোগ্য না, একটা যোগ্য। কোনটা একটা অথবা একটাও না, একটা নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হলে একটা, তার চেয়ে বেশি না। তো বাকি কোনটা? আপনি আমাদের একটা ধন্দে ফেলাই দিতেছেন যে 19টারে খুঁজেটাই করো ভাই, এই ঝামেলা করেন না। ইসলাম পৃথিবীর অন্য সকল ধর্মের সঙ্গে ইসলামের পার্থক্য হলো এই জায়গাটাতেই। ইসলাম বলে কি ইসলামের সঙ্গে অন্য ধর্মের পার্থক্য হলো, ইসলাম আসলে মানুষ এই ধর্ম বলে, এই ধর্মটা মানুষের সমগ্র জীবন ব্যাপী এটা পালনের ব্যাপার, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু বলে না যে তুমি মানে এটার উপর ভিত্তি করে তুমি রাষ্ট্র পরিচালনা করবা না, এটাও বলে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজই করছেন, উনি তো ইসলামের উপর ভিত্তি করে তো দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন না, উনি তো রাজনীতিও করছেন। তো এটাকে ইসলাম অস্বীকার করে না, কিন্তু সমস্যাটা হলো যদি একটা দল হইতো তাহলে আমরা বুঝতাম না, ঠিক আছে, তাহলে বোধহয় ঠিক আছে, কারণ আমি তো বুঝবো না, আমি তো পাবলিক, তাই না? তাহলে আমি বুঝবো কি দিয়া? বড় জোর আমি বুঝবো হলো ব্যক্তিটাকে দিয়া, যে কে বলতেছে তাকে আমি কি দেখি, তারই দেখে আমার কেমন লাগে, সে যদি ভালো হয় তাহলে হয়তো তার দলটা ভালো হবে। এটা কিন্তু আমাদের মতো ছোট মানুষের জন্য সহজ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তো মানুষ ইসলাম, হ্যাঁ, সহজ পদ্ধতি। তো এইটা দেখে আমরা আবার আরো ঝামেলা পড়ে যাই, তখন তো তাকাইতে হয় যে গাজী নজরুল ইসলামকে দেখি, বিরাট ঝামেলা। এখন ওটা তো ইসলাম না রে ভাই, তাহলে আমরা কি করবো, কোন দিকে যাবো? কাজে আমি এই জন্য এইটা আমি পছন্দ করি না। দেখেন এই যে আমাদের যে এই হেফাজতে ইসলাম, ওনারা দল করেন, ইসলামে কিন্তু অন্যতম বড় একটা বৈশিষ্ট্য হলো কি আপোষ না করা। তারা আপোষ করে নাই, বলেন আপনি, হাসিনার সঙ্গে তারা ছিল না, কওমি জননী উপাধি দিয়েছিল, কারা দিছে? জামাত দিছে নাকি এই পার্টি দিছে? কে দিছে? ওরাই দিয়েছেন, ওরা দিচ্ছেন। তাহলে ওনাদের উপর আমরা কি বিশ্বাস করবো রে ভাই? এই জিনিসগুলি না আমার ভালো লাগে, এগুলি বলে, এগুলি আলোচনা করতে খারাপ লাগে কেন জানেন? এই আলোচনা যারা শুনবো তারা আবার বিভ্রান্ত হবো, এই লোক কি বলে আবার। কাজে এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে কি ভাই, আপনারা আছেন যেমনি আছেন, থাকেন না আপনাদের মতো করে, সব জায়গায় আপনার আসতে হবে কেন? এটা আপনার জায়গা না। মুজিবুর রহমান মঞ্জু তো বলছেন যে অনেক মানুষ তো ইসলামী শাসন ব্যবস্থা চায়, সেটি তো আসলে মানে প্রতিষ্ঠা করবে কারা যদি রাজনীতি? কোনটা বলেন আপনি? ইসলামী শাসন ব্যবস্থা তো হিজবুত তাহরীর চায়। হিজবুত তাহরীর কাছে কোনদিন দেখা হয়েছে জীবনে? আলাপ করে দেখেন, আলাপই করতে পারবে না। তারা এত জ্ঞান নিয়ে বসে আছে, তারা তো চায় রে ভাই হিজবুত তাহরীর, কারণ আলাপে করলে না তাদের নিষিদ্ধ করে দিচ্ছে। তাহলে খেলাফত ভিত্তিক রাষ্ট্র, খেলাফত, আমার ইসলাম তো খেলাফত ভিত্তিক ছিল। ইসলাম কি এরকম গণতান্ত্রিক ছিল নাকি? ভর্তি হয়েছে, খেলাফত ভিত্তিক ছিল। আলাপ করেন না আপনাদের সঙ্গে, এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে নাই যে হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়েছে কেন। একটা মাত্র কারণ পাওয়া যায়, সে কারণটা কি জানেন? ওই বিডিআর বিদ্রোহের সময় ওরা এর সঙ্গে ওই সময়ের গভর্নমেন্টকে জড়িত করে বেশ তথ্যভিত্তিক কিছু পোস্টার করছিল, কমলা রঙের পোস্টার। ওই পোস্টার আমার ধারণা ওটা ছাড়া আর কোনো কারণ আমি এখন দেখি নাই। তো ওদের সঙ্গে বসেন না, আলাপ করেন না, দেখি কে কোথায় ইসলাম বোঝেন, আলাপ করেন। তো এইগুলি পড়ে লাভ নেই রে ভাই। শুনেন,
আপনি আমার সঙ্গে তর্কে জিততেই পারেন যদি আপনার জ্ঞান বেশি থাকে। আমি সৎ লোক ধরলাম, আপনি ধরেন অসৎ লোক, কিন্তু আপনার জ্ঞানটা বেশি। ক্লাস 5-এর একটা ছাত্র যত মেধাবী হোক, সে কি মাস্টার ডিগ্রি পাস করে একটা লোক সে পারবে যুক্তি করে? পারবে না। তো আমাদের ধর্মীয় জ্ঞান তো ক্লাস 5-এর চেয়েও কম। সবাই তো আর ধর্মীয় পণ্ডিত হয়ে আমাদের নামাজ পড়ে না, আমরা তো আমাদের বিশ্বাস থেকে নামাজটা পড়ি। এত লোক মুসলমান সবাই কি একদম ওই একদম বিশাল জ্ঞানী নাকি? এ তো না। কাজেই এই জিনিসটা নিয়ে ওই পর্যায়ে আসাই ঠিক না, তর্কে লিপ্ত হয় ঠিক না। আমার কথাটা হলো কি, ধর্মকে ধর্ম থাকুক, ধর্ম মানুষের জীবন আচরণ, মানুষের বিশ্বাস, এই বিশ্বাসকে এই রাজনীতির পথে আনার দরকার নাই। যদি বিশ্বাস তীব্র হয়, একসময় সে নিজেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, কোনো সমস্যা নেই। তো রাজনীতিবিদরা তার কাছে যাবে যদি বিশ্বাসের প্রভাব এত বেশি হয়। তো সেখানে ওটাকে থাকতে দেন, সবাই ধরবে। এই যে বললেন একটু আগে যে খেলাফত আন্দোলন নামে দুইটা সংগঠন, একটা বাংলাদেশ খেলাফত আন্দোলন, এক হলো খেলাফত আন্দোলন, কিছুদিন আগে তারা একসঙ্গে ছিল। এখন কি ধর্মীয় কারণে ভাগ হয়েছে নাকি স্বার্থের কারণে ভাগ হয়েছে? ইসলামী ঐক্যজোট